মাকড়সা জাল শরীরে অথবা ক্ষতস্থানে লাগালে কি হয় জানেন? না জানলে আজকের ভিডিওটা দেখুন। আজকের ভিডিওতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ৮টি টিপস থাকবে, যা আমাদের নিত্য প্রয়োজনে কাজে লাগে এবং সংসারের অনেকগুলো টাকা বাঁচাতে পারি আজকের এই টিপসগুলো ফলো করে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টিপসগুলো কেউ মিস করবেন না, আশা করি সবাই উপকৃত হবেন। আর উপকৃত হলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন বন্ধু যারা আজকে আমার ভিডিওটা দেখছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এই ধরনের নতুন নতুন টিপস ভিডিও পেতে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাই প্রথম টিপসে। আমরা যে ঘরে এরকম ধরনের প্যাকেট নিয়ে আসি, প্যাকেটের ভিতরে আটা, ময়দা বা গুঁড়া পাউডার, যেটা যেটা ওয়াশিং পাউডার, যে কোনো আর কি প্যাকেট। তো দেখা যায় সে প্যাকেটের থেকে কিছুটা অংশ যখন ঢালা হয় আর বাকিটা প্যাকেটে রাখার প্রয়োজন হয়, যদি সেগুলো আমরা আর কি পুড়িয়ে না রাখি, তাহলে কিভাবে রাখবেন? তো দেখতে পেলেন আমি মাঝখান থেকে গোল করে কেটে এইভাবে করে রেখে দিলাম। এভাবে করে রেখে দিতে পারেন। এতে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো রসুন, এই যে ছোট, ছোট রসুন ছোলা যে কতটা ঝামেলা আমরা গৃহিণীরা জানি। দেখা যায় যে যখন ছুলে নখ দিয়ে ছুলি বা যেকোনো কিছুতেই ছুলি, কিন্তু হাতের উপরে নখের উপরে প্রেশারটা বেশি পড়ে। আর এতটাই জ্বালা-পোড়া করে, নখটার মধ্যে মনে হয় যে জ্বলে যাচ্ছে। তো কিভাবে সহজে ছুলতে পারবেন আর অনেক রসুন একসাথে ছুলতে পারবেন, দেখেন আমি একটা বোতলের যে মুখ আছে, এইগুলো টিনের মুখ, সেই মুখগুলা নিয়ে নিয়েছি। আর এই টিনের মুখ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ছোলা যায়। হাতে একদম ব্যথা লাগে না। শুধু আলতোভাবে ধরে টান দিলেই খোসাটা আলতোভাবে উঠে চলে আসে। কোনো রকম প্রেশারও দেওয়া লাগে না, নখেরও চাপ লাগে না, হাতও জ্বালা-পোড়া করে না। তো এভাবে কিন্তু অনেক, অনেক রসুন একসাথে ছুলে নেওয়া যায়। যারা এভাবে রসুন ছোলেন নখ দিয়ে, তারা এইভাবে এই বোতলের মুখ দিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি উপকৃত হবেন। আর অবশ্যই এইভাবে আলতোভাবে টান দিবেন। এতে করে খুব সহজেই রসুনগুলো ছুলে নিতে পারবেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এটা একটা রিকোয়েস্টের ভিডিও। তাজমহল বেগম আইডি থেকে একটা আপু জানতে চেয়েছেন যে, আপু কিভাবে প্রেশার কুকারে ঝরঝরে ভাত রান্না করতে হয় তা দেখাবেন। তো নামটা আসলে খুবই কিউট, আপুর নামটা অনেক ভালো। তো যাই হোক, আমি এখন দেখাচ্ছি আপনাদের যে প্রেশার কুকারে কিভাবে ঝরঝরে করে ভাত রান্না করবেন। এখানে আমি দেখেন আমি ৩ পট মতো পানি নিয়ে চাল নিয়েছি ছোট পটের। আর চালটা অলরেডি ধুয়ে নিয়েছি। এখন পানিটা আমি যদি কাপে মেপে বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, কারণ আমার মতো কাপ আপনাদের নাও হতে পারে। তো যার যে কাপই হোক না কেন, যতটুক চাল নেবেন তার থেকে এই যে হাতে মেপে সনাতন পদ্ধতিতে আমি দেখাচ্ছি। আমাদের দাদি নানিরা যেভাবে মাপতো আরকি, এরকম ১ কর পরিমাণ পানি নিবেন। উপরে ভেসে থাকবে ১ কর পরিমাণ পানি। যে চালই হোক না কেন। আমি কিন্তু নাজির চাল রান্না করছি। তো অনেক চাল আছে যেগুলো সিদ্ধ হতে চায় না। যেমন আ মিনিকেট আছে, এই ধরনের অনেক চাল আছে। তো যে চালই হোক না কেন, য যতটুকুই চাল নেন না কেন, তার উপরে পানি থাকবে ১ কর পরিমাণ। ১ কর পরিমাণ পানি থাকলেই কিন্তু এনাফ। আর এভাবে যখন প্রেশার কুকার চুলায় বসাবেন, ১ সিটির উপরে আ সিটি দিবে, ১ টাই সিটি। ২ টো সিটি দেওয়ার দরকার নেই। ২ টো সিটি দিলে ভাতটা বেশি নরম হয়ে যাবে। একটা সিটি দেওয়ার পরপরই খুলবেন না। প্রেশার কুকারে রান্নার পরপরই কিন্তু খোলা যায় না, সবাই জানেন। ২০ থেকে ৩০ মিনিট পরে খুলবেন। তাহলে দেখবেন ভাতের একদম এরকম হবে ঝরঝরে। তো আমার ভাতটা দেখতে পারছেন অনেক ঝরঝরে হয়েছে। আমি আগেও কিন্তু অনেক ভিডিও দিয়েছি। তারপরে আপনারা জানতে চেয়েছেন। আমি যার কারণে আবারও ভিডিও বানালাম। তো ভিডিওটা দিতে কিন্তু একটু দেরি হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে আমরা সিঙ্কে আমাদের যে কিচেন সিঙ্ক থাকে, আমরা থালা বাসন মাজি, দেখা যায় এরকম যেকোনো একটা বাটি কিংবা কৌটার ভিতরে রেখে দিই এই মাজনিগুলো। এতে করে কি হয়, মাজনিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তো কি ধরনের জিনিস ব্যবহার করবেন? তো হাতের কাছে আমরা সবসময়ের জন্য এ ধরনের কিন্তু এই টবগুলো পাই। এই টবগুলো আরএফএল এর টব, আমরা যে গাছ লাগানোর জন্য নিয়ে আসি। তো এটা আমি ব্যবহার করি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখেন, এই টবগুলোর ছিদ্র থাকার কারণে কিন্তু পানিটা ঝরে যায়। আর এটার ভিতরে এই মাজনিগুলো আ যখন আমরা কাজ করি, কাজ করার পরে পানি থাকা অবস্থায় এই মাজনিগুলো যদি এখানে রাখি, দেখা যায় পানিটা কিন্তু নিচের দিকে ঝরে পড়ে। আর এতে মাজনিগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এছাড়াও এখানে দেখেন ভীম যে লিকুইডটা আছে, লিকুইড বক্সটাও কিন্তু, কৌটাটাও কিন্তু ধরে গেছে। আর এটা জানলায় বাঁধিয়ে রাখা যায়, যেহেতু এখানে বাঁধানোর সিস্টেম আছে। তো আশা করি যেসব আপুরা আরকি মাজনি রাখার চিন্তায় আরকি চিন্তিত, এই ধরনের টব ব্যবহার করতে পারেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো আমাদের ঘরে বিভিন্ন রকম যে সোফা, চেয়ার, এরকম অনেক কিছু থাকে যেগুলোর ভিতরে ময়লা আটকে থাকে। এগুলো ওয়াশ করাটা ঝামেলা হয়ে যায়।
তো সেগুলো কিভাবে ওয়াশ করবেন? সবসময়ের জন্য খুলে কিন্তু ওয়াশ করা যায় না। আর বিশেষ করে এগুলো অ্যাটাচড, এগুলো তো ওয়াশ করাই যায় না। তো সহজ একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে বাতিল মোজা। তো এরকম একটা মোজা নিতে পারেন আর ব্রাশটা মোজার মধ্যে দিয়ে দিবেন। তারপরে যেটা করবেন আমি আপনাদের দেখাই। আপনারা আশা করি উপকৃত হবেন। শুধু যে চেয়ার তা নয়, এরকম অ্যাটাচড যেগুলা থাকে খুলে কাভার খুলে পরিষ্কার করা যায় না। আপনারা এভাবে পরিষ্কার করে নিতে পারেন। এতে কিন্তু অনেকটা উপকৃত হবেন। এখন এই যে আমি যে ক্লিনার বানিয়েছি, হাতে যে ক্লিনারটা বানাই সবসময়ের জন্য সোফা পরিষ্কার করি বা এই ধরনের যেগুলো পরিষ্কার করি, এই যে এই মোজার উপরেই স্প্রে করে নিবেন। এরপরে এই ব্রাশ দিয়ে আলতোভাবে টান দিলেই কিন্তু এর ভিতরে যে ময়লা-টয়লা আছে সব কিন্তু বেরিয়ে আসবে। তো আমি এটা সবসময়ের জন্য পরিষ্কার করি আর আপনাদেরকে একটু দেখালাম। তো এইভাবে পরিষ্কার করে আমি উপকৃত হই। এভাবে যখন আলতোভাবে টান দেয় এর ভিতরে ছোট, ছোট চুল বা ময়লা যাই থাকে মোজার সাথে আটকে চলে আসে। এই মোজাটা যদি সাদা হতো তাহলে আপনাদের দেখতে বেশ সুবিধা হতো। যেহেতু কালারিং হয়তো বুঝতে পারবেন না। তারপরে আমি কিন্তু দেখতেই পারছি ক্যামেরায় কতটা আসছে আমি দেখাচ্ছি আপনাদের। তো দেখেন কতটা ময়লা আসছে। তো এই পুরা ময়লাটা কিন্তু উঠে আসবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে এখানে আমি দেখেন বড় একটা পাতিল নিয়েছি আর এখানে দিয়ে দিলাম ওয়াশিং পাউডার। ২ চামচ মতো ওয়াশিং পাউডার দিলাম। যেকোনো ওয়াশিং পাউডার দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। খাবার যে সোডা আছে সেটাই। তো এখানে বেকিং সোডা দেওয়ার পরে আমি এখানে কিছুটা ভিনেগার দেব। তো আমার যেহেতু ভিনেগারটা শেষ আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। ভিনেগার বেকিং সোডা পুরাটাই শেষ হয়ে গেছে। তো আমি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম। তো ওয়াশিং পাউডার, ভিনেগার আর বেকিং সোডা এই ৩ টা উপকরণ আমি এখানে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ এখানে জাল করে নিলাম। এখন দেখেন আমাদের ঘরে কিছু, কিছু তোয়ালে আছে দেখা যায় বাচ্চারা ব্যবহার করতে, করতে অনেক সময় হাত মুছে এইরকম তেল মানে হলদে, হলদে ভাব বানিয়ে ফেলে, কালচে, কালচে ভাব বানিয়ে ফেলে। তখন এগুলো কিন্তু সাবান দিলেও পরিষ্কার হয় না। তখন কিভাবে পরিষ্কার করবেন? তো আমি যে উপকরণগুলো দিলাম এইটার ভিতরে আমি এই তোয়ালেটা দিয়ে দিব। দিয়ে আমি ২ থেকে ৩ মিনিট জাল করব। পানিটা যখন টগবগ, টগবগ করবে সেইভাবে জাল করব। সেরকম একদম নিভবে না। এইভাবে জাল করব ২ থেকে ৩ মিনিট। বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। ২ থেকে ৩ মিনিট জাল করলে যথেষ্ট। এরপরে ঠান্ডা হওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে শুকিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পারছেন। একটা কালচে, কালচে হলদেটে ভাব ছিল। সব কিন্তু বিলীন হয়ে গেছে। একেবারে উঠে গেছে। আর এটা যদি শুধু সাবান দিয়ে বা গুঁড়া পাউডার, ওয়াশিং পাউডার দিয়ে যদি পরিষ্কার করতেন কখনোই এত পরিষ্কার হতো না। তো আশা করি এই পদ্ধতিটা ভালো লেগেছে। এরপরে চলে যাচ্ছি অনেক, অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস। তো মাকড়সার জাল আমাদের যে কত, কত উপকারী তা বলে শেষ করা যাবে না। মাকড়সার জালের গুণের কথা আজ থেকে নয়। প্রায় বহু প্রাচীন যুগ থেকেই কিন্তু এটা চলে আসছে। তো মাকড়সার জাল আমাদের ঘরে সচরাচর দেখা যায় না। কারণ আমরা সবসময়ের জন্য পরিষ্কার করে রাখি। কিন্তু একটা সময় ছিল যুদ্ধ-বিগ্রহ লেগেই থাকতো যখন, তখন কিন্তু চিকিৎসা ব্যবস্থা ছিল না। তখন আ যেখানে ক্ষত জায়গা হতো, দেখা যায় সেই মাকড়সার জাল গজের মতো ব্যবহার করা হতো। আর এটা ওষুধের থেকেও ভালো কাজ করে কিন্তু। এছাড়া মাকড়সার জালে প্রচুর পরিমাণে ভিটামিন কে আছে যা দ্রুত রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এছাড়া মাকড়সার জালে আছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি-ফাঙ্গাল ক্ষমতা আছে। তো যাই হোক, এই যে মাকড়সার জালগুলো কিন্তু আগে একটা সময় এরকম কেটে গেলে বা কোথাও আ ক ছুলে গেলে এই মাকড়সার জাল ব্যবহার করত। গজ হিসেবে ব্যবহার করত। এতে করে তাড়াতাড়ি ক্ষতটা স্থানটা ঠিক হয়ে যেত। তো আমি আপনাদের দেখানোর জন্য আরকি এটা করলাম। আর দেখেন মাকড়সার জাল আমি ঘরে খুঁজে পেলাম না। যতটুকু পেলাম সেটাই আপনাদের সামনে জাস্ট দেখানোর জন্য। তো এরকম এটা আমার কথা না কিন্তু। এটা কিন্তু বিজ্ঞানের কথা, ডাক্তারের কথা। তো ডাক্তারের কাছে শুনে দেখতে পারেন। এই মাকড়সার জালটা কত উপকারী। তো এটা আমি আমার গ্রামে আমার বাবার কাছ থেকেও শুনেছি যে এরকম কোথাও কেটে গেলে বা ছুলে গেলে গ্রামের বাড়ি তো সবসময় ডাক্তার কিংবা ওষুধ থাকে না। এরকম দিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যায়। তো আপনারাও পরীক্ষা করে দেখতে পারেন। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো এই যে ঘড়ি দেখতে পারছেন, বাতিল ঘড়ি। এই ঘড়ি দুটো নষ্ট হয়ে গেছে। তো এই ঘড়ি দুটো দিয়ে আমি একটা দারুণ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই ঘড়ির উপরে যাতে ঘড়ি না বোঝা যায়, এর উপরে স্টিকার লাগিয়ে দিতে পারেন অথবা কোনো ফুল লাগিয়ে দিতে পারেন। তো আমি কিছুই লাগাচ্ছি না। আপনাদের দেখানোর জন্যই জাস্ট আমি এখানে এভাবে রাখছি। কিন্তু লাগিয়ে দিলে একদম বোঝা যাবে না এটা ঘড়ি নাকি। তো এই যে পর্দাগুলো অনেক সময় দেখা যায় বাঁধার জন্য আমাদের কিছু না কিছু দরকার হয় ফিতা, টার্সেল যাই হোক কোনো কিছু দরকার হয়। তো যদি হাতের কাছে সেগুলো না থাকে বা কেনা না থাকে এরকম নষ্ট ঘড়ি দিয়েও কিন্তু আমরা এই ফিতার কাজটা করে নিতে পারি। দেখেন আমি এখানে আমার পর্দাটা বেঁধে দিচ্ছি। তো পর্দাটা যখন বাঁধা হবে তখন দেখতে পাবেন কতটা সুন্দর দেখা যাচ্ছে।
তো আজকের টিপসগুলো কেমন লাগলো আর কোন আইডিয়াটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আবারও নতুন ভিডিও, নতুন টিপস, নতুন আইডিয়া নিয়ে নতুন দিনে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। এখনও পর্যন্ত একটা লাইক যে দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন যারা আজকে আমার ভিডিওটা দেখছেন করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।